দেখো, আমাদের মেইন পারপাস হলো প্রত্যেকটা ক্লাস রেকর্ড করার একটা উদ্দেশ্য। যারা ক্লাস করছো তারা যদি মিস করো, সামহাও এটি দেখা, এটি ইউটিউবে পাবলিশ করতে হবে, ইউটিউবার হতে হবে। দিস ইজ নট মাই পারপাস। হ্যাঁ, পারপাস হলো তোমাদেরকে বিষয়টা ধারাবাহিকভাবে বোঝানো। যারা ইউটিউবে ক্লাস নেয় তারা শুধুই এক একটা গ্রামার পড়ায়, কিন্তু ওই গ্রামার থেকে চাকরিতে কিভাবে প্রশ্ন হয় সে প্রসঙ্গে তারা আলোচনা করে না। আমাদের আলোচনার বিষয়বস্তুই হলো প্রত্যেকটা টাইটেল বোঝা এবং সেখান থেকে এক্স্যাক্টলি চাকরিতে কিভাবে প্রশ্ন হবে এই বিষয়ে ধরিয়ে দেওয়া তোমাদেরকে। তো আজকে একবারে বেসিক ইংলিশ ক্লাস নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন করবো এবং তোমরা চেষ্টা করবে উত্তর করার জন্য। একবারে ইংলিশের 1 নম্বর লেকচার শিটটা বেসিক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, পিডিএফ কপি তোমরা প্রিন্ট করে নেবে। সো আমি জুনিয়রদের কাছে জানতে চাই, দেখি তারা বলতে পারে কিনা। সামিউল ইসলাম, বলো দেখি, একটা ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রধান শর্ত কি কি? এই প্রশ্নটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে পড়েছে এবং গত প্রাইমারিতেও পড়েছে। আর ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটি ইংরেজি বাক্য হতে হলে অবশ্যই থাকতে হবে, মাস্ট হ্যাভ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটু চেঞ্জ ভার্ব না করে হলে নাও। কোনো আজকে থেকে জানবে একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রধান শর্ত তিনটে না, অনলি এক দুইটা। ঘন্টা হবে ক্লাস, জানলো। An English sentence must have a subject and must have a finite verb. বাকিরা বুঝতে পারছো কিনা আমি আবারও বলছি। একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার শর্ত সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, কিন্তু an English sentence must have a subject and must have a finite verb. রিয়া আক্তারকে একটু মিউট করে নেওয়ার জন্য, দেখো মোবাইলে একটি মিউট, মোবাইলে টাচ করে দেখো মিউট লেখা আছে, ওখানে টাচ করো। তাহলে একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার শর্তের মধ্যে রয়েছে দেয়ার শুড হ্যাভ এ সাবজেক্ট এন্ড শুড হ্যাভ এ ফাইনাইট ভার্ব। স্বাভাবিকভাবে যারা ইংলিশে উইক তারা এই ফাইনাইট ভার্ব কোনটা এটা আবার জানে না। আপাত দৃষ্টিকোণ থেকে তাদের জন্য সকল মেন ভার্বই ফাইনাইট ভার্ব, সকল মেন ভার্ব ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকলে একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স। উদাহরণস্বরূপ, আই রান, আমি দৌড়াদৌড়ি করি। তাহলে হি কুক হবে নাকি কুকস হবে, কে বলতে পারবে? হি কুকস। কুকস হবে, ধন্যবাদ। বিকজ একটি মূল ভার্বই জন্মগতভাবে ফাইনাইট ভার্ব হলেও, ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। হ্যাঁ, সো আই রান, হি কুকস। হ্যাঁ, তাহলে দে এনজয়, তারা উপভোগ করে। এই তিনটেই সঠিক সেন্টেন্স। বিকজ একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার শর্ত হলো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। বাট আমরা একটি প্রশ্ন দেখলাম পিএসসি তে পড়েছে, সেখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ লেখা আছে অনলি স্টপ। অপশন বি, হি লেখা আছে, যেটি খেয়াল করো, হি টু লাইক, হি টু লাইক ক্রিকেট। স্পেসটা কম হয়ে গেল, বামে লিখলে ভালো হতো। দে প্লেইং ক্রিকেট। বলো তো এই তিনটার মধ্যে কোনটা রাইট? স্টপ, অপশন এ। তাহলে এতক্ষণ যে বলছিলাম একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রধান শর্ত দুইটা, একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। অথচ এখানে দেখো অপশন বি তে লেখা আছে হি টু লাইক ক্রিকেট, এটিও ভুল বলছে ও। দে প্লেইং ক্রিকেট, এটিও ভুল বলছে। কিন্তু কেন ভুল বলতে পারবে? বি নাম্বারটা কেন ভুল? ঠিক আছে, তোমার উত্তর, উত্তরটা রাইট স্যার, হয়েছে। এখানে ফাইনাইট ভার্ব নাই। নাই? এখানে ভার্ব আছে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, আর এখানে অক্সিলারি ভার্বও নাই। এটা এই একটা, কারণে এটা ভুল। এটাতে ভুল কেন? দে প্লেইং ক্রিকেট। অক্সিলারি ভার্ব নাই। আচ্ছা, ধন্যবাদ। আসলে যেটি জানো একটু ভিন্ন অ্যাঙ্গেলে আমি জানানোর চেষ্টা করি, দেখো। তাহলে যদিও আমরা জানলাম একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রধান শর্ত দুইটি, আসলে কথা সত্য, অবশ্যই একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। কিন্তু আজকে জেনে রাখো একটি ভার্বই একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স। যেমন তোমাকে আমি শুধু বললাম বললাম গো, এটি কারেক্ট সেন্টেন্স, কারণ এই ক্ষেত্রে সাবজেক্টটা হিডেন থাকে। ইউ গো, আসলে তুমি যাও। যে সামনে উপস্থিত থাকে অনেক সময় আমরা তার নামটা না বলে আমরা বললাম স্টপ, বন্ধ করো, আসলে ইউ স্টপ, তুমি বন্ধ করো। ঠিক আছে?
মে আই কাম ইন স্যার, স্টুডেন্ট প্রশ্ন করলো, আমরা জাস্ট বলছি ইয়েস কাম ইন বা শুধু কাম ইন। এটি একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স, আসলে ইউ কাম ইন। তাহলে বোঝা গেল একটি ভার্বই একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স। প্রত্যেককে মিউট করে নিতে হবে যার বন্ধু যে যেভাবে আসছে। যারা উপস্থিত আছে আমি ম্যাক্সিমামকেই জুনিয়র স্টুডেন্ট দেখছি, দুই একজন ব্যতীত। প্রায় 18 জন জুনিয়র, 2 জন হয়তো বা সিনিয়র হতে পারে। সবার প্রতি পরামর্শ, মিনিমাম 1-2 সপ্তাহ ক্লাস কিভাবে নিচ্ছে, আমি ধারাবাহিকভাবে ক্লাস করবে এবং ক্লাসগুলো অ্যাডজাস্টেড হওয়ার চেষ্টা করবে, নিঃসন্দেহে শিখতে পারবে। হ্যাঁ, তাহলে সামারি এতক্ষণ যা শেখালাম তার সামারি হলো, একটা ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রধান শর্তের মধ্যে রয়েছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। পরীক্ষার প্রশ্নটা দুই ভাবে হয়েছে, an English sentence must have subject এবং ফাইনাইট ভার্ব। তো আবার বললাম একটি ভার্বে একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স, কারণটা কি, কারণটা একটু লিখে নিতে পারো। একটি ভার্বে একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স, কারণ কি বলো দেখি, গৌরাঙ্গ গুহ, নোট দিয়ে লিখে রাখো। একটি ভার্বে একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি মূল ভার্ব দিয়ে শুরু হয়। সেন্টেন্স ছোটবেলায় শিখেছো 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। হ্যাঁ, লেখো ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি মূল ভার্ব দিয়ে শুরু হয় বা মেন ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি মেন ভার্ব দিয়ে শুরু হয় এবং সেক্ষেত্রে সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ হিডেন বা লুকায়িত থাকে। আই রিপিট, ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি মেন ভার্ব দিয়ে শুরু হয় এবং সাবজেক্টটা লুকায়িত থাকে। লেখো এবং সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ লুকায়িত থাকে বা হিডেন থাকে। হ্যাঁ, এখন একজন আমাকে বলো দেখি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। বৈশাখী রয় এবং মাসুরা খানম, গোপালগঞ্জ, বলো তো দেখি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স ধারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায় তাকে। ইম্পারেটিভ সেন্টেন্স বল। একটু শুনে রাখো, এটি অবশ্যই তোমাকে বুঝতে হবে, বিকজ চাকরির পরীক্ষায় যে প্রশ্নটা হবে সেটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ করবে। ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস ট্রান্সফার করার জন্য আলাদা রুলস রয়েছে। স্টুডেন্ট হিসেবে তোমার দায়িত্ব হলো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যে প্রশ্ন হয়েছে সেটি ধরা শিখতে হবে, 1 নম্বর টেকনিক। এবং সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছে কিভাবে সেটিও দেখিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, আগে একটু সংজ্ঞাটা লিখে নাও ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ করা বোঝায়। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। বলো প্রিয়ন্তী বসু, বলো তো দেখি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, এগুলো চারটা বোঝায়, বিষয়ের কথা অর্ডার বলো, বোঝায়। আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ করা বোঝায়। আমরা যখন কাউকে আদেশ করব সে আমার সামনেই উপস্থিত থাকে, এই কারণে সাবজেক্টের নাম বলার দরকার নেই। আমি জাস্ট, তুমি দেখে লিখছো, আমি বললাম স্টপ, ইউ স্টপ, তো ইউটা আর বললাম না, স্টপ। আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, নিষেধ হতে পারে, অনুরোধ করা হতে পারে। হ্যাঁ, চারটা বিষয় বোঝায়। তবে চারটা দিয়ে চারটা উদাহরণ দেখায়। হ্যাঁ, আদেশের কথা বললাম, সো স্টপ ইউর রাইটিং বা স্টপ, এটি একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, এটা প্রাইমারিতে পড়েছিল, এটার প্যাসিভ ভয়েস কি হবে? এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, একটি ভার্বে একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স। ক্লোজ ইউর আইস, এই ক্লোজটা হলো ভার্ব। মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না, যতদিন পর্যন্ত তুমি ইংলিশ সেন্টেন্স পড়ে ভার্বটা আইডেন্টিফাই করতে না পারবে ততদিন তোমাকে ইংলিশ শেখানো অত্যন্ত ডিফিকাল্ট হবে। সো একটি ইংলিশ সেন্টেন্সে ভার্ব কোনটি এটি আইডেন্টিফাই করতে হবে, এবং এই কারণে আমরা আজকে একটি লেকচারশিট তোমাদেরকে প্রোভাইড করব। সেটা হলো এ পর্যন্ত বাংলাদেশে যত চাকরির পরীক্ষা হয়েছে এবং যত ভার্ব ব্যবহার করা হয়েছে সব ভার্বগুলোকে আমরা আলাদা লিস্ট করে দিয়েছি। এই লিস্টটা নিয়ে বারবার স্টাডি করতে হবে। সো ওপেন দ্য ডোর, হ্যাঁ শুধু ওপেনই একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স। হ্যাঁ, ক্লোজ ইউর আইস, হ্যাঁ, অথবা ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না। এই রান হলো মেন ভার্ব। নেগেটিভ কথা,
করার জন্য আমরা এখানে অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিয়েছি। তাহলে সামারি পরীক্ষা এখান থেকে কিভাবে প্রশ্ন হয়েছে দেখো, একটি রিয়েল পরীক্ষার প্রশ্ন পিএসসি তে পড়েছে, রিপোর্ট টু ইউর বস। রিপোর্ট টু ইউর বস, এটি একটি চাকরি রিয়েল প্রশ্ন। জানতে চাওয়া হয়েছে এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটি। অপশন দিয়ে দিয়েছে তারা, অপশন এ রিপোর্ট, অপশন বি ইউ, অপশন সি ইয়োর, অপশন ডি বস। বলো দেখি একজন। ইউ। রিপোর্ট টু ইউর বস, এই যে সেন্টেন্সটা, এটা পিএসসি তে পড়েছিল, বলেছে এখানে সাবজেক্ট কোনটা। ইউর। একজন বলছে ইয়োর, আর সামিয়া বলছে ইউ নাকি? জি স্যার, আমার তো ইউ। মনে হচ্ছে বস হবে স্যার। কারণ ফুল সেন্টেন্সটা হলো ইউ শুড রিপোর্ট টু ইউর বস। অথবা ইউ রিপোর্ট টু ইউর বস, শুড লিখে আর না লিখে, হ্যাঁ, ইউ রিপোর্ট টু ইউর বস, তুমি তোমার বসের কাছে রিপোর্ট করো। কেন ইউ শুড ওপেন দ্য ডোর বলবে নাকি ইউ ওপেন দ্য ডোর? এটা তো আদেশ করছে, উচিত না। শুড আনতে হবে, দিস ইজ নট কম্পালসারি, বাট অবশ্যই মনে রাখতে হবে একটি ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রথম প্রথম শর্ত হলো ওই সেন্টেন্সে অবশ্যই একটি ভার্ব থাকতে হবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তাহলে এই সেন্টেন্সের মেন ভার্বই হলো রিপোর্ট, আর ভার্বের আগে যেটি থাকে সেটি হলো সাবজেক্ট। আসলে ইউ রিপোর্ট টু ইউর বস, এই ইউটা হিডেন আছে। ক্লোজ ইউর আইস, এগুলো সব সাবজেক্ট কোনটা বলো তো? ইউ স্টপ, তুমি থামো। ইউ ওপেন দ্য ডোর, ইউ ক্লোজ ইউর আইস। ইউ ডোন্ট রান ইন দ্য সান, তুমি রোদে দৌড়াদৌড়ি করো না। এবার যা শেখালাম তার সামারি হলো, একটা ইংলিশ সেন্টেন্স হওয়ার প্রধান শর্তের কথা বলছিলাম, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিন শেয়ার করি। এই লাইনটা আমরা লিখেছি, অ্যান ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটি ইংরেজি বাক্য হতে হলে অবশ্যই থাকতে হবে সাবজেক্ট থাকতে হবে এবং ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব থাকতে হবে। এবং স্টুডেন্ট হিসেবে তোমাদের দায়িত্বের কথা বলেছি, পরীক্ষার হলে বসে ভার্বটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। বুঝতে পারছো সামিউল ইসলাম? ভার্বের আগে থাকবে সাবজেক্টের অংশ, ভার্বের পরে থাকবে অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট ইজ নট এ কম্পালসারি পার্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। অবজেক্ট ইংলিশ সেন্টেন্সের কোনো কম্পালসারি পার্ট না, এটা প্রথমত মাথার মধ্যে ঢোকায় নাও। অবজেক্ট সেন্টেন্সে থাকতেও পারে, নাও পারে। ইভেন 100টা সেন্টেন্স যদি আমি লিখি তাহলে সর্বোচ্চ 30টায় অবজেক্ট খুঁজে পাবে, 70টা অবজেক্ট দেখতে পাবে না, যেগুলো চাকরিতে পড়েছে। দ্যাটস ওয়াই আমরা বলছি অবজেক্ট কোনো কম্পালসারি পার্ট না। কম্পালসারি পার্ট হলো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। এ পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? আবার আমরা একই সাথে দেখালাম একটি ভার্বই একটি কারেক্ট ইংলিশ সেন্টেন্স, কারণ ভার্ব যখন লেখা থাকে তখন বুঝতে হবে সাবজেক্টটা হিডেন আছে। এ পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি সবাইকে। এবার আসো, স্যার এখানে বলো। ইওর বসটা কি হবে তাহলে স্যার? রিপোর্ট টু ইউর বস, ইউ রিপোর্ট, তুমি রিপোর্ট করো, টু ইউর বস, তোমার বসের কাছে। হ্যাঁ, কার কাছে রিপোর্ট করতে বলেছে? তোমার বসের কাছে, ইউর বস। টু প্লাস প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা থাকে, দিস ইজ কল্ড অবজেক্ট অফ প্রিপোজিশন। অবজেক্ট আবার দুই ধরনের হয়, একটু অপেক্ষা করো, ধীরে ধীরে শিখতে পারবে। তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছি। তুমি বলছো রিপোর্ট লিখে দেখায়, ছেলেটা একটু কনফিউজড হয়ে যাচ্ছে। দেখো, পরীক্ষার হলে শুধু ভার্বটা আইডেন্টিফাই করা শেখো, এই রিপোর্ট হলো ভার্ব। যদি পরীক্ষায় শুধু পড়তে ইউ রিপোর্ট, তুমি জমা দাও, এটি রাইট সেন্টেন্স। কার কাছে জমা দিতে বলছে? টু ইউর বস। ইংলিশ সেন্টেন্সে যে অবজেক্ট থাকে এটি দুই ধরনের, একটি হলো ভার্বের অবজেক্ট আর একটি হলো প্রিপোজিশনের অবজেক্ট। এই সেন্টেন্সে বেসিক্যালি ভার্বের কোনো অবজেক্ট নেই। প্রিপোজিশনের পরে যে অবজেক্ট থাকে এটার নাম হলো অবজেক্ট অফ প্রিপোজিশন। অবজেক্ট অফ প্রিপোজিশন, ঠিক আছে সামিউল ইসলাম? জি স্যার, প্রিপোজিশনের ঠিক পরে আছে। যেটি থাকে মনে রাখবে সেটিও একটি অবজেক্ট, কিন্তু তার নাম হলো অবজেক্ট অফ প্রিপোজিশন। পজিশন। নামের সাথে পরিচিত হও, চাকরিতে প্রশ্ন যেখান থেকে আসে আমি সেটা আলাদা করে ফোকাস করব। একজন মেবি আমাকে শুনতে পাচ্ছে না, রেডমি 10। আজকে যেহেতু প্রথম ক্লাস তোমাদের, আমাদের উচিত হলো নতুনদেরকে সহযোগিতা করা। হ্যাঁ, রেডমি 10 যার সেট, সে আমাকে শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছে? রেডমি 10 নাম লিখতে পারোনি? যারা সাউন্ড শুনতে পায় না তাদের জন্য পরামর্শ হলো, এটা একটা মেসেজ করে দাও সামিউল।
একবার লিভ নিয়ে আবার যোগদান করার জন্য, হ্যাঁ, যারা সিনিয়র আছো রেডমি 10 কে একটু মেসেজ করো। ঠিক আছে, সিনিয়রদের মধ্যে গৌরাঙ্গ আছে, গৌরাঙ্গ একটু মেসেজ করে দাও। আফরিনকে মিউট করে নেওয়ার জন্য বলা হচ্ছে। আফরিন সিনিয়র স্টুডেন্ট হয়ে গেছে, এখন আর ঘুমাইলে হবে না। আফরিনকে মিউট করার জন্য পরামর্শ দিচ্ছি। আচ্ছা, তো যে জুনিয়র তাকে ওখানে লেখো, সাউন্ড শোনার প্রথম শর্ত হলো ওকে এভরিওয়ানকে দিয়েছে, শুধু তাকে দিবে, ঠিক আছে। ওতে ওয়াইফাই অবলিক সেলুলার ডেটা নেটওয়ার্কে ক্লিক করতে হবে, তাহলে সে সাউন্ড শুনতে পাবে। ওকে, তো এখন আসো, ইংলিশ সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম। তাহলে সেন্টেন্স হওয়ার প্রধান শর্তটা সবাই বুঝে গেছে, সাবজেক্ট অন ফাইনাইট ভার্ব। আজকের ক্লাসে তো শেষে তোমাদের যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটি হলো ভার্বের লিস্ট দিব, এবং ভার্বগুলো খুব থরলি স্টাডি করতে হবে তোমাদের সম্পূর্ণরূপে। সো এখানে বেশ কিছু সেন্টেন্স তোমরা দেখছো। আমি একটি সেন্টেন্সকে পরীক্ষার হলে বসে বিসিএস বা প্রাইমারি শিক্ষক নিবন্ধনে যেভাবে প্রশ্ন হয়, সেই প্রশ্ন কারেক্ট যদি উত্তর করতে হয়, তাহলে সেন্টেন্সটাকে 3টে পার্টে ভাগ করে ফেলতে হবে। ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে, ভার্ব দেখে টেন্সটা আইডেন্টিফাই করা শিখতে হবে। আমি 3 থেকে 4টা বেসিক ক্লাস নিব, তারপর টেন্স 1 নাম্বার শিট যেটি সেটি শুরু হবে। সো যেমনটি দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটি একটি সেন্টেন্স। এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা যেটি না হলে সেন্টেন্সই হতো না? মোহাম্মদ রিয়াজ খুলনা। এবং বাক্যটি কোন টেন্সে লেখা আছে বলো তো? স্যার কন্টিনিউয়াস টেন্স স্যার। আর কেউ? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আচ্ছা, একটু তোমাদেরকে একটু হেল্প করি, সেটি হলো, কথা সত্য বলেছে সে যে অ্যাম ইজ আর থাকলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, এবং এটি সত্যি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হয় এরপরে আরেকটি মেন ভার্ব থাকতে হবে এবং তার সাথে আইএনজি থাকতে হবে। কিন্তু অ্যাম ইজ আরই যখন সেন্টেন্সের মেন ভার্ব আর কোনো ভার্ব নেই, তখন বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। আমি কি বোঝাতে পারছি? এবার আসো ইংলিশ সেন্টেন্সে। পাস্ট ইজ পাস্ট। একটু মিউট করে নাও বৈশাখী রয়। ধর বৈশাখী রয় একটু মিউট করে স্যার নাও। এটা চিরন্তন সত্য, এই জন্য ইনডিফিনাইট হবে। নো নো নো, নট লাইক দ্যাট। হ্যাঁ, চিরন্তন সত্য বিধায় ইনডেফিনাইট টেন্স হবে এমনটি না। রহিম ইজ এ গুড বয়, এটা কি চিরন্তন সত্য? না না স্যার। স্যার, এটা কোন টেন্স? অনেস্টি ইজ দ্য ঠিক আছে, তোমারটা ঠিক বলেছো, কিন্তু চিরন্তন সত্য বিধায় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এই কথাটা সত্য নয়, বাক্যটা চিরন্তন সত্য। রহিম ইজ এ গুড বয়, মনে রাখবে অ্যাম ইজ আর যখন একটি সেন্টেন্সের মেন ভার্ব হবে তখন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। রিয়া আক্তারকে মিউট করে নেওয়ার জন্য বলা হচ্ছে। রিয়া আক্তার মাঝে মাঝে কিছু কথা বলবে, প্রশ্ন করবে, আবার সাথে সাথে মিউট করে ফেলবে, হ্যাঁ, তাহলে কারো ডিস্টার্ব হবে না। এবার আসো, আমাদের মেইন পারপাস হলো ইংলিশ সেন্টেন্সের ভার্বটাকে ফোকাস করা। ভার্বের আগের অংশকে আমরা বলছি সাবজেক্টের অংশ। ভার্বের পরে তোমাদের শেখানোর সুবিধার্থে অবজেক্টের কথা বলছি, বাট দিস ইজ অ্যান এক্সটেনশন পার্ট। এবার আসো আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ যাব। সেটা হলো ভার্বের আগে সাবজেক্ট হিসেবে কে বা কারা থাকতে পারে এই সম্পর্কে ধারণা দিব। সাবজেক্টে যারা বসে তাদের নামটা কি আসলে, আর এই ভার্বের অনেকগুলো নাম আছে, সেই নাম সম্পর্কে ধারণা নিতে হবে, ভার্বের ক্লাসিফিকেশন। তারপরে ধীরে ধীরে আমরা ভিতরের দিকে মুভ করবো। যাই হোক, এখন আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে হু অর হোয়াট ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। আমাদের এখনকার টাইটেল কে বা কারা ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে। যদি এক কথায় কেউ তোমাকে এই প্রশ্নের উত্তর করতে বলে, তুমি এক কথায় বলে দিবে অনলি নাউন অ্যান্ড প্রোনাউন ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। নাউন অ্যান্ড প্রোনাউন এছাড়া আর কেউ সাধারণত ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। খুব রেয়ার কেস, হাজারটা এক্সাম্পল দিলে 2-1টা উদাহরণ পেয়ে যাবে যেখানে অ্যাডভার্ব মাঝে মাঝে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট আসতে পারে। তাহলে আমি এতক্ষণ ধরে যা বোঝালাম, ভার্বের আগে থেকে সাবজেক্ট, সাবজেক্টে কে বা কারা বসে বলো, অনলি নাউন অ্যান্ড প্রোনাউন ক্যান বি দ্য সাবজেক্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স। এবার পরীক্ষার প্রশ্নটা দেখো, তোমাদের শিক্ষক নিবন্ধনে যে প্রশ্নটা পড়েছিল, চ্যারিটি বিগিনস এট হোম, এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা যেটি না হলে সেন্টেন্সই হতো না? সোয়া বলো যশোর থেকে।
ভার্ব না থাকলে সেন্টেন্স হয় না। এখানে ফাইনাইট ভার্ব কোনটা? begins এই চ্যারিটি বিগিনস এট হোম, এই বিগিনসটা হলো ভার্ব। তাহলে ভার্বের আগে আছে সাবজেক্ট। শিক্ষক নিবন্ধনের প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল এটি কোন পার্টস অফ স্পিচ। এইমাত্র আমরা বললাম ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে যে বা যারা থাকে হয় নাউন অথবা প্রোনাউন। যেহেতু প্রোনাউন সাধারণত তোমরা দু একটা চেনো, সবগুলো চেনো তো আমি বলছি না। প্রোনাউন 8 প্রকার, তোমরা শুধু পার্সোনাল প্রোনাউনটা বেশি বেশি চেনো। সো প্রোনাউন হলে আশা করি ধরতে পারবে কম বেশি। এটি নাউন, হ্যাঁ। সাবজেক্টে একটি মাত্র শব্দ হলে সেটি নাউন হয়। আবার শিক্ষক নিবন্ধনে পড়েছিল লাভলি কামস হিয়ার রেগুলারলি। যারা তাৎক্ষণিকভাবে লিখতে পারবে না কোনো অসুবিধা নাই, রেকর্ডিং দেখে পরে লিখে নেবে। বলো মোহনা কণা বলো ঝিনাইদা হতে, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব, যেটা comes মূল ভার্ব অথবা ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। মেন ভার্ব অথবা ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। তাহলে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ছিল লাভলি কোন পার্টস অফ স্পিচ। তোমরা অনেকে এলওয়াই দেখে অ্যাডভার্ব উত্তর করে এসেছো, বলো তো কোন পার্টস অফ স্পিচ? নাউন। ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। তাহলে আজকের ক্লাসে সামারি হলো ভার্বের আগে সাবজেক্ট হিসেবে যে শব্দটা আছে তা অবশ্যই নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন। যেমন 38তম বিসিএস যে কোশ্চেনটা পড়েছে দেখো, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। বলো মোহাম্মদ রিয়াজ খুলনায়, এটি কোন সেন্টেন্স, এটি কোন টেন্সে লেখা? বই পড়া একটি চমৎকার অভ্যাস। এই যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এই সেন্টেন্সের মেন ভার্ব হলো ইজ। তাহলে রিডিংটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। জিরান। এই যে ভার্বের সাথে আইএনজি যখন নাউনটা হয়, এটা কখনো জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আপাতত বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। যেহেতু জিরান্ড এবং পার্টিসিপল কোনো পার্টস অফ স্পিচ নয়, আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলছি, হ্যাঁ। তাহলে মূল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে যে শব্দটা আছে অবশ্যই সেটি নাউন অথবা প্রোনাউন। এবার স্বাভাবিকভাবে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে কিন্তু পরীক্ষার হলে একটি মাত্র শব্দ থাকবে না, একের অধিক শব্দ থাকবে। তখন কি করবে? তাহলে হু or what can be the subject of an English sentence? Only noun and pronoun can be the subject of an English sentence. আবার একটি প্রশ্ন দেখো যেটি প্রাইমারিতে পড়েছিল, স্টিল ওয়াটার রানস ডিপ। বলো বৈশাখী কে আছো বলো, এবং বৈশাখী রয় এবং প্রিয়ন্তী বসু। বলো তো এই সেন্টেন্সের মেন ভার্ব কোনটা, যেটি না হলে সেন্টেন্স হবে না? রানস। হ্যাঁ, রান থেকে রানস কেন হলো বলো তো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা আনকাউন্টেবল নাউন হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। স্টিল ওয়াটার রানস ডিপ, এটি হলো ভার্ব। এবার বলো সামিয়া বলো দেখি, এবং সুয়া তোমরা বলো দেখি, এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে তো এখন দুটো শব্দ আছে, একটা স্টিল একটা ওয়াটার। তাহলে এটাকে কি বলবে, কোনটা কোন পার্টস অফ? এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, ধন্যবাদ। ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে একটা শব্দ হলে নাউন, একের অধিক শব্দ হলে সাধারণত নাউন ফ্রেজ হয়। কিন্তু মনে করো পরীক্ষার শিক্ষক প্রাইমারিতে যে প্রশ্নটা পড়েছিল, সেখানে প্রশ্নটা হলো স্টিলটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে তুমি কি বলবে? আচ্ছা, তাহলে সবাই শুনে রাখো, সাবজেক্টে সাধারণত একটি শব্দ হলে চোখ বন্ধ করে নাউন বলতে পারবে বা প্রোনাউন, কিন্তু দুইটা শব্দ হলে প্রথমটাকে অ্যাডজেক্টিভ বলবে এবং দ্বিতীয়টাকে নাউন বলবে সব সময়। প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আরেকটি কোশ্চেন দেখো যেটি পরীক্ষায় পড়েছে, এভরি প্যারেন্টস। বলো শারমিন সুলতানা, প্যারেন্ট অর্থ কি আর প্যারেন্টস অর্থ কি? স্যার প্যারেন্টস বলতে পিতা মাতা উভয়কে বোঝাচ্ছে, আর প্যারেন্ট মা অথবা বাবা যে কোনো একজনকে বোঝায়। একজনকে। তুমি বলো তো এভরি প্যারেন্টস এই শব্দটাকে আমি সঠিক লিখেছি? স্যার প্রত্যেক পিতা মাতা, জি স্যার নো নো নো, রিমেম্বার ঠিক আছে। ইজ এভরি এখানে শুধু আইদার। প্যারেন্ট
শুধু প্যারেন্ট হবে, বিকজ ইজ এবং এভরি, সীমা পারভিন বলার চেষ্টা করেছে যে এভরি থাকার কারণে প্যারেন্ট হবে। এভরি অফ দ্য প্যারেন্টস হতে পারে, কিন্তু এভরি এবং ইজ থাকলে এদের পরে নাউনটা সিঙ্গুলার হতে হবে অবশ্যই। এই গ্রামারগুলো আমরা ধীরে ধীরে শিখবো, কারণ ইংলিশ গ্রামারের সাধারণ কিছু প্যাটার্ন আমি যেটা বারবার বলবো তোমরা শুনে শুনে ধরে রাখবে। হেডওয়ার্ড সিঙ্গুলার হলে নাউনটা সিঙ্গুলার হবে, হেডওয়ার্ড প্লুরাল হলে নাউনটা প্লুরাল হবে। যেমন ওয়ান মার্কার, কিন্তু টু বললে আর মার্কার বলতে পারবো না, মার্কার্স। ওয়ান হেড, টু হলে হেডস। ওয়ান ম্যাঙ্গো, কিন্তু টু হলে ম্যাঙ্গোস। ওয়ান ম্যান, কিন্তু টু বললে আর ম্যান না হয়ে মেন। একইভাবে এভরি বলার কারণে প্যারেন্ট হয়েছে, প্যারেন্টস লিখলে বাক্যটা ভুল। এভরি প্যারেন্ট, প্রত্যেক বাবা অথবা মা। প্যারেন্টস শব্দের অর্থ হলো ফাদার মাদার, বোথ ফাদার অ্যান্ড মাদার। আর প্যারেন্ট শব্দের অর্থ হলো বাবা অথবা মা, যে কোনো একজন। তাহলে বলো, প্লে হবে নাকি প্লেস হবে? প্লেস হবে। প্রত্যেক বাবা মাই ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের সন্তানের জীবনে, ভাইটাল রোল ইন দিয়ার চাইল্ড লাইফ, তাদের সন্তানের জীবনে। হ্যাঁ, প্রত্যেক বাবা অথবা মা উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার তোমরা আমাকে বলো, এই সেন্টেন্সের সাবজেক্টে কয়টা শব্দ আছে? সাবজেক্টে দুটি শব্দ আমরা দিয়েছি, মিতু শবনম এবং সীমা পারভিন। তোমরা বলো দেখি তাহলে প্রথমটা কি হবে এবং দ্বিতীয়টা কোন পার্টস অফ স্পিচ হবে? সামিউল স্যার ইসলাম। একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। একটা অ্যাডজেক্টিভ হবে এবং একটি নাউন হবে। ধন্যবাদ। তো আশা করি বোঝাতে পেরেছি ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে কারা থাকে। তাহলে সাবজেক্ট সেই স্যার স্টুডেন্ট। বলছিলাম এভরি প্যারেন্টস, তারপর শুধু প্লে হবে না, প্যারেন্টস হলে মানে প্যারেন্ট কেন হলো এটা আমি ঠিক ভালো বুঝতেছি একটি না। কথা বলেছে, বুঝে নাও। এভরি প্যারেন্ট, প্রত্যেক বাবা অথবা মা, দুজনই না কিন্তু, যে কোনো একজনকে নির্দেশ করেছে এখানে। যেমন হি লিভস উইথ হিজ প্যারেন্ট, প্যারেন্ট মানে বাবা অথবা মা, যে কোনো একজনের সাথে বসবাস করে। হি লিভস উইথ হিজ প্যারেন্টস, বাবা মা উভয়ের সাথে বসবাস করে। এখানে প্যারেন্ট মানে হয় বাবা অথবা মা, যে কোনো একজন আছে। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। স্যার আমি যদি এখানে এভরি প্যারেন্টস লিখে পরে যে প্লেস না লিখে পেলে ভাইটাল রোল এটা লিখি, তাহলে কি সেন্টেন্সটা বলবে? ভুল হবে, কারণ হেডওয়ার্ড সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার হতে হবে। হ্যাঁ, তোমাকে সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্টের একটি গ্রামার জানতে হবে, সেটা হলো ইজ এভরি। ইজ এভরি। মিউট করে নিতে বলছিলাম সবাইকে। অনুপমা, সোয়া, সোয়া একটু মিউট করে নাও। যেহেতু ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্ট নতুন নতুন স্টুডেন্ট, সবাইকে ধীরে ধীরে একটু অ্যাডজাস্টেড হতে হবে। আমাদের সিনিয়র যারা আছে তারা তোমাদেরকে সঙ্গ দিচ্ছে, ডিস্টার্ব করবে না আশা করি। আমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াতে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো যেমনটি বলছিলাম, তাহলে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে একটা শব্দ হলে আমরা শিখলাম নাউন, আর দুইটা শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু এমন অনেক সেন্টেন্স আমরা দেখবো যেখানে দুইটা না, তিনটা না, অসংখ্য শব্দ থাকতে পারে। হ্যাঁ, যেমন আমরা বলছি এ গ্রিন ফিল্ড, একটি সবুজ মাঠ, লুকস বিউটিফুল, সুন্দর দেখায়। বলো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? স্যার ভার্ব ফিল্ড, আর সাবজেক্ট গ্রিন ইয়াস আর্টিকেল অথবা অথবা অ্যাডভার্ব। একটু ভুল হয়েছে তোমার, একটু সাইলেন্স থাকো। রুবিনা খাতুনকে আসো, রুবিনা এবং হ্যাঁ নূর হোসেন, তোমরা বলো তো এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা, যেটি না হলে সেন্টেন্সই হতো না? স্যার লুকস। লুকস। স্যার লুক। মনে রাখতে হবে ভার্বের আগে যে অংশটা থাকে পুরোটাই সাবজেক্ট। সামিয়া যেটা বলছে বিসিএস এর কোশ্চেনে জানতে চাওয়া হবে এটি কোন ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেহেতু স্বাভাবিকভাবেই বলেছে সাবজেক্টে যে বসে সে হয় নাউন অথবা প্রোনাউন, সাধারণত সাবজেক্টে যেটি থাকে সে হলো নাউন ফ্রেজ হয়। তো পরীক্ষার প্রশ্নটা আসলে পুরাটা আন্ডারলাইনও হতে পারে। সাবজেক্টে একটা শব্দ হলে নাউন, একের অধিক শব্দ হলে নাউন ফ্রেজ। আর যখন ভেঙে ভেঙে জানতে চাওয়া হবে এটি কোন পার্টস অফ স্পিচ, এটি কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ, এটি আমরা এখন তোমাদের টেকনিক শেখাচ্ছি। তো এই টেকনিকের আন্ডারে এখানে একটা আর্টিকেল এসছে, দেখো আমি স্ক্রিনে একটু জিনিস দেখাই তোমাদেরকে। দেখো এখানে অনেকগুলো সেন্টেন্স লিখেছে, দেখো এই যেমন মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছালো যখন আমি রান্না করছিলাম ডিনের।
তাহলে এখানে দুটো শব্দ আছে, একটি হলো মা, একটি হলো আঙ্কেল। প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সাবজেক্টে একটি মাত্র শব্দ নাউন। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটিও পিএসসির একটি কোশ্চেন। এখানে আর্টিকেলের পরে নাউন, প্রিপোজিশনের পরে আবারও নাউন। তো এই বিষয়টা তোমরা কিভাবে বুঝতে পারবে, এটা বোঝার জন্য একটু এখানে খেয়াল করো। যদিও পার্টস অফ স্পিচের উপর আমরা প্রত্যেকটা টাইটেল ডিটেলসে ক্লাস নেব, কিন্তু শর্টকাট সামারি হলো হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। এই সামারিটা আমরা যদি জানি, আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে, আর্টিকেল অথবা প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ হয় সেটা অবশ্যই নাউন। যদি দুইটা শব্দ থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ হয়, একটা নাউন হয়। আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে যদি তিনটে শব্দ হয়, একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন হয়। তো এখন প্রশ্ন হলো, একটা শব্দ আছে নাকি দুইটা নাকি তিনটা, এটি আমরা কিভাবে বুঝবো? তো এই রিলেটেড একটি বিষয় এখানে খেয়াল করো। এখানে আর্টিকেলের পরে শব্দ আছে একটা, আর একটা, দুইটা। সামিউল গুনলে হয়তো একটা, দুইটা, তিনটা, চারটা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা হলো, গোনাটা শুরু করব কিন্তু আমরা থামাটা শিখতে হবে, কখন থামতে হয়। আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে শব্দ গোনা শুরু করে